তো তোমরা যারা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের সামনেই অর্থাৎ ৩ তারিখে বাংলা পরীক্ষা। ১ম পরীক্ষা বাংলা। তো আজকের এই ক্লাসে তোমাদের বাংলার সম্পূর্ণ বড় প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসে আমি তোমাদের বাংলার গল্প, কবিতা, নাটক, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প এই সমস্ত অংশ থেকে তোমাদের যে বড় প্রশ্নগুলো ২০২৫ সালের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষার আগে কিছুদিন আগে সাজেশনটা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এই সাজেশনে যে প্রশ্নগুলো বলবো সেগুলো যাদের হয়ে গেছে তারা কিন্তু বারবার করে রিভিশন দাও। যাদের হয়নি তারা ভালো করে কিন্তু এই প্রশ্নগুলো পরীক্ষার আগে করে নাও। তবে সাজেশনে যাওয়ার আগে একটা কথা বলবো, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে টেক্সট বইটা আছে, সেই টেক্সট বই থেকে কিন্তু বাংলা যে গল্প কবিতাগুলো রয়েছে, যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু ভালো করে টেক্সট বই থেকে পড়ে নাও। কারণ টেক্সট বই যার যত ভালো পড়া থাকবে তার কিন্তু পরীক্ষায় ততটাই সুবিধা হবে। শর্ট প্রশ্নের ক্ষেত্রে, বড় প্রশ্নের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। কারণ বাংলা পরীক্ষায় কি হয়, প্রশ্ন কিন্তু একই উত্তর থাকে একই, কিন্তু প্রশ্নটা যেটা দেওয়া হয় তার কিন্তু একটু ঘুরিয়ে দেয়। মানে অন্য একটা লাইন দিয়ে দেয়, কিন্তু উত্তরটা সেম থাকে। অনেকে যাদের টেক্সট বই পড়া থাকে না, তারা কি ভাবে যে হয়তো প্রশ্নটা আসেনি যেটা পড়েছে, কিন্তু পরে গিয়ে দেখা যায় কি সেই মানে উত্তরটা একই হবে কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। সেক্ষেত্রে যারা শুধুমাত্র সহায়িকা বই বা কোনো রেফারেন্স বই পড়ছে, তাদের কিন্তু একটু প্রশ্ন ঘুরিয়ে দিলে তারা কিন্তু পরীক্ষায় ঘাবড়ে যায়। সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই টেক্সট বইটা ভালো করে ফলো করো। টেক্সট বইটা ফলো করলে শর্ট প্রশ্নের ক্ষেত্রেও তোমাদের সুবিধা হয়ে যাবে। সেই টেক্সট বই যাদের ভালো করে পড়া থাকে, তাদের কিন্তু আলাদা করে শর্ট কোয়েশ্চেন আর তেমনভাবে পড়তে হয় না। তারা কিন্তু যেকোনো শর্ট কোয়েশ্চেন নিলে তারা করে আসতে পারে। তাই তোমরা টেক্সট বইটা ভালো করে নাও। এখনো কিন্তু যখন আমি ক্লাসটা দিচ্ছি, হাতে মোটামুটি সময় রয়েছে। এখনো টেক্সট বইটা একটু রিভিশন দিয়ে নাও। তারপরে কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে করতে থাকো। আর তোমাদের কিন্তু অলরেডি আমি বাংলা যে প্রবন্ধ রচনা তারা কিন্তু সাজেশন দিয়ে দিয়েছি। সেই ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো শুরু করছি। আর আজকের এই ক্লাসটা কিন্তু সম্পূর্ণ দেখো, আর প্রশ্নগুলো তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো অথবা বইতে কিন্তু দাগিয়ে নিতে পারো। তো শুরু করছি। তো দেখো প্রথমে হচ্ছে গল্প। তোমাদের গল্প থেকে ৩ টে গল্প থাকে তোমাদের, তার মধ্যে থেকে যেকোনো ২ টো গল্প থেকে পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়, ১ টি প্রশ্ন লিখতে হয়। এই বছর কিন্তু তোমাদের যে ভারতবর্ষ গল্পটা রয়েছে সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন এবছর দেওয়া হবেই হবে। তো যারা পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা আছো তারা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষ গল্পটা ভালো করে যদি পড়ে যেতে পারো তাহলে কিন্তু বাকি দুটো পড়তে হচ্ছে না। যদি শর্ট কোয়েশ্চেনের জন্য পড়তে হবে, বড় কোয়েশ্চেনের জন্য কিন্তু শুধুমাত্র ভারতবর্ষ গল্পটা পড়লেই সেখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। তবে আমি বলব ভারতবর্ষ গল্পটার পাশাপাশি যেকোনো একটা গল্প পড়তে, অর্থাৎ কে বাঁচে আর ভাত, এই দুটোর মধ্যে যেকোনো যেটা তোমাদের ভালো লাগে বা যেটা তোমাদের বুঝতে সুবিধা হয় সেটা কিন্তু করতে পারো। আমি ৩ টে থেকে কোয়েশ্চেন দিয়েছি। তো এই ৩ টের মধ্যে থেকে তোমরা যেকোনো, ভারতবর্ষটা তো গোল করবেই, ভারতবর্ষটা একদম, তার সাথে যেকোনো কিন্তু একটা তোমরা করতে পারো। ঠিক আছে? প্রথমে গল্প, এখান থেকে প্রথমে তোমরা সবকটা গল্পের যে বিষয়বস্তুগুলো আছে সেটা ভালো করে রাখবে এবং নামকরণের সার্থকতা কিন্তু করে রাখবে। তারপরে কোন প্রশ্ন করবে দেখো। প্রথম গল্প কে বাঁচে এখান থেকে ১ম প্রশ্ন ১ নম্বর, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় হয়েছিল কেন? এই প্রশ্নটা ভালো করে রাখো যারা কে বাঁচায় গল্পটা করছো। ২ নম্বর প্রশ্ন, সেদিন অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল। এই মৃত্যু দৃশ্য দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার সাথে অথবা এইভাবে প্রশ্নগুলো দিতে পারে। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে পড়েছিল? অথবা এভাবে দিতে পারে যে প্রথম মৃত্যুর দৃশ্য দেখার পর মৃত্যুঞ্জয়ের শারীরিক ও মানসিক কি প্রতিক্রিয়া দেখা দিয়েছিল? প্রশ্নগুলো কিন্তু এভাবে ঘুরিয়ে ফিরে দিতে পারে, উত্তরটা কিন্তু সেম হবে। সেক্ষেত্রে বলব টেক্সট বইটা একটু ভালো করে পড়তে। ৩ নম্বর, দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো? তার এমন হয়ে যাওয়ার কারণ কি? এবং অথবা এভাবে দিতে পারে যে দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে। হতাশার কারণ কি? হতাশাগ্রস্ত মৃত্যুঞ্জয়ের চরিত্রটি বিবৃত করো। ঠিক আছে? মৃত্যুঞ্জয় এই গল্প থেকে কিন্তু চরিত্রগুলো কিন্তু একটু দেখে রাখতে পারো। ঠিক আছে? তারপর দেখো পরবর্তী প্রশ্ন, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় এটা কিন্তু দিলাম। যাই হোক, তারপর দেখো, ভুল ভোজনটা অন্যায় নয়, অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। বক্তাকে এই বক্তব্যের মাধ্যমে বক্তার কোন চরিত্রটি আবাসিত হয়েছে সেটি তাৎপর্য বিশ্লেষণ করো। হয়ে গেল। আর এই দুটো কিন্তু লাইন আছে, এগুলো কিন্তু দেখে রাখবে, যেটা হলো এই অপরাধের প্রায়শ্চিত্ত কি, কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন, বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন? তারপরে করবে ওটা পাশবিক স্বার্থপরতা, কে কোন বিষয়কে পাশবিক স্বার্থপরতা বলে বোঝাতে চেয়েছেন, তার এমন ভাবার কারণ কি ছিল? তোমরা যদি বেশি রিস্ক না নিয়ে সেফ থাকতে চাও তাহলে যেকোনো ২ টো গল্প করবে। ভারতবর্ষটা তো করবেই করবে, তার পাশাপাশি যেকোনো একটা গল্প থেকে বড় প্রশ্ন করে যাবে। তাহলে কিন্তু একদম 100% পরীক্ষায় পেরে যাবে। তারপরে ভাত গল্প থেকে যারা করতে যাচ্ছে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন প্রথম প্রশ্ন, আর যা আর নেই।
যে ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। ঝড় জল মাতলার গর্ভে কি কি গিয়েছিল এবং তাতে উৎসব পাগল হয়েছিল কেন? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। 2 নম্বর, দাঁতগুলো বের করে সে কামড়ের মতোই হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। 3 নম্বর, ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গ সুখ পায়। ভাতের স্পর্শে কার কথা বলা হয়েছে তার এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিয়ে যাচ্ছে। ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? কে বুঝতে পেরেছিল তারপর সে কি করেছিল? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বর এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। এখানে কোন বাধার কথা বলা হয়েছে, কেন তা বড় বাড়িতে অচল হয়ে গেছিল তা আলোচনা করো। অথবা কিন্তু দিতে পারে আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের। আসল বাধা কি, উৎসব তার খোঁজ পায়নি কেন? প্রশ্ন কিন্তু যেখানে ভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, সেক্ষেত্রে টেক্সট বইটা যত ভালো করে পড়া থাকবে সে কিন্তু তত ভালো বুঝে পরীক্ষায় উত্তর করতে পারবে। 6 নম্বর, এ সংসারে বড় পিসিমার নিয়মে এর সঙ্গে সব চলে। এটা কিন্তু লাইনটা ঠিকঠাক পড়েনি, তোমরা এই লাইনটা বুঝে নেবে। এই লাইনটা কিন্তু এভাবেই হবে, বড় পিসিমাকে গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় লেখো। তারপর একটা দেখে রাখবে যে তারপরই মনে পড়ে যায় রাতে ঝড় হয়। কার মনে পড়ে যায়? সে দুর্যোগের রাত্রি, অর্থাৎ সেই দুর্যোগটা যে ছিল সেই দুর্যোগটা কিন্তু দেখে রাখবে, সেখান থেকে প্রশ্ন দিতে পারে। এর সঙ্গে সবকিছু চলে, কিন্তু এই লাইনটা পুরোটা পড়েনি, এই লাইনটাটুকু দেখে রাখবে। হয়ে গেল। এরপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবছর যে গল্পটা, যেটা হলো ভারতবর্ষ। এখান থেকে কিন্তু সব কটা লাইন গুরুত্বপূর্ণ। এই বছর যেহেতু এই গল্পটা গুরুত্বপূর্ণ, তাই টেক্সট বই থেকে বারবার রিভিশন দিয়ে তারপরে এর যত প্রশ্ন হতে পারে সমস্ত প্রশ্ন কিন্তু করে নাও। 1 নম্বর এখান থেকে করবে যে নামকরণের সার্থকতাটা প্রথমে ভালো করে রাখবে। 2 নম্বর, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। এখানে কার কথা বলা হয়েছে তার আবছা হয়ে যাওয়ার কারণ এবং তাৎপর্য বিশ্লেষণ করো। খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর, সেই সময় এলো এক বুড়ি। লেখক বুড়ির সম্পর্কে কি বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। অথবা দিতে পারে যে বচসা বেড়ে গেল। ভারতবর্ষের গল্প অবলম্বনে বচসা বেড়ে যাওয়ার কারণ আলোচনা করো। অথবা এবার দিতে পারে দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে লাগলো। এমন ঘটনার কারণ নিজের ভাষায় লেখো। তো এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, যে কোনো লাইন তুলে উত্তরটা কিন্তু একই হবে। আর একটা দিতে পারে যাবে লাইনটা, যে কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? এই লাইনটা কিন্তু দিতে পারে। তারপর 4 নম্বর, তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। দৃশ্যটি কি, তা অদ্ভুত কেন এবং তারপর কি ঘটেছিল? নেক্সট, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটির বর্ণনা দাও। এই প্রশ্নটাও কিন্তু দিতে পারে। তারপরে আমি কি তা দেখতে পাচ্ছিস না? কোন প্রশ্নের উত্তরে বক্তা কথা বলেছেন? গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। হয়ে গেল। তোমাদের গল্প থেকে কটা প্রশ্ন করো প্রত্যেক গল্প থেকে, তাহলে কিন্তু আমি বললাম প্রথমে যে কোনো দুটো গল্পকে টার্গেট করো, ভারতবর্ষের পাশাপাশি যে কোনো একটা টার্গেট করো, তাহলে কিন্তু 100% কমন পেয়ে যাবে। তো গল্প থেকে কটা প্রশ্ন করো। এরপর চলে আসি তোমাদের পরবর্তী ভাগ, সেটা হচ্ছে কবিতা। কবিতা থেকে আমি তোমাদের 5টা কবিতা টোটাল আছে, তার মধ্যে থেকে যেই 3টে কবিতা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তার থেকে প্রশ্ন দিচ্ছি। বাকিগুলো তোমরা তার সারাংশটা এবং কবিতাটা ভালো করে টেক্সট বই থেকে পড়ে রাখবে শর্ট কোশ্চেনের জন্য। আমি সমস্ত কবিতা দিইনি, কারণ যেহেতু তোমাদের পরীক্ষার আগেই সাজেশনটা দিচ্ছি, সেক্ষেত্রে তোমাদের যাতে সুবিধা হয় সেক্ষেত্রে 3টে কবিতা দিচ্ছি, যে 3টে কবিতাটা কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু একদম 100% প্রশ্ন পরীক্ষায় দেবে। সেক্ষেত্রে প্রথমেই কিন্তু এই কবিতাগুলোর যে ভাববস্তু, সেটা কিন্তু প্রত্যেকটা লাইনের যে ব্যাখ্যা সেটা কিন্তু ভালো করে নাও। প্রত্যেকটা কবিতার বিষয়বস্তুটা ভালো করে নিয়ে তারপরে কিন্তু এই প্রশ্নগুলো করবে। কবিতাগুলো না বুঝে ডাইরেক্ট প্রশ্নগুলো করলে তোমাদের কিন্তু সমস্যা হবে। যাই হোক, প্রথম কবিতা রূপনারায়ণের কুলে। এখান থেকে প্রথম যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। আঘাত এবং বেদনার মধ্য দিয়ে কবি কিভাবে নিজেকে চিনতে পারলেন তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটা ভালো করে করো। নেক্সট যেটা করবে, 2 নম্বর, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুল বলতে কবি কি বুঝিয়েছেন, সেখানে জেগে ওঠার পর কবি কি জানতে পারলেন তা আলোচনা করো। 3 নম্বর, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, মৃত্যুর মধ্য দিয়ে দেনা কিভাবে শোধ করা যায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করো। তারপরে 4 নম্বর, আমৃত্যের দুঃখের তপস্যায় জীবন। কবি জীবনকে দুঃখের তপস্যা কেন বলেছেন তাৎপর্য ব্যাখ্যা করো। এটা দেখে রাখবে, এটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। 5 নম্বর, সে কখনো করে না বঞ্চনা। সে কখনো বর্ণনা
এখানে বর্ণনা হবে না, সে কখনো বঞ্চনা করে না কেন, এটা কিন্তু হবে কবি কিভাবে এমন ভাবনায় উপনীত হয়েছেন ব্যাখ্যা করো। প্রশ্নটা কিন্তু ভেবে দেবে, এখানে টাইপিংটা একটু মিস্টেক রয়েছে। সে কখনো বর্ণনা করে না হবে না, সে হবে সে কখনো বঞ্চনা করে না কেন। অথবা দিতে পারে প্রশ্নটা এভাবে, সত্য যে কঠিন, এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কূলে কবিতা অবলম্বনে লেখো। তারপরে চলে আসছে পরবর্তী কবিতা, ক্রন্দনরতা জননীর পাশে। এখান থেকে প্রথম প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কোন পরিস্থিতিতে কেন কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন, এই পরিস্থিতিতে কি করণীয় বলে কবি মনে করেছেন আলোচনা করো। অথবা দিতে পারে, কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন, কবিতাটির মধ্য দিয়ে কবি যা বোঝাতে চেয়েছেন নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 1 নম্বর। নেক্সট প্রশ্ন, আমি তা পারি না, কবি কি পারেন না, যা পারি কেবল, কবি কি পারেন আলোচনা করো। এই প্রশ্নটা ভালো করে করো। 3 নম্বর, কেন কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কোন ঘটনার প্রেক্ষিতে কবি কথা বলেছেন, মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা দিতে পারে, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, নিহত ভাই বলতে কবি কাকে বুঝিয়েছেন, উদ্ধৃতাংশটিতে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ভালো করে রাখো। 4 নম্বর, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি, ক্রন্দনরত কেরণের পাশে কবিতায় কবির এই মানসিকতার প্রকাশ কিভাবে ঘটেছে তা আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট করবে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, এমন বলার কারণ কি, এমন বলার কারণ কি তা আলোচনা করো। এই যে লাইনগুলো বললাম, এই লাইনগুলো কিন্তু এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো টেক্সট বই থেকে লাইনগুলোর ব্যাখ্যা ভালো করে নিয়ে এই প্রশ্নগুলো কিন্তু করো। চলেছে তারপরে পরবর্তী কবিতা, শিকার কবিতা। এখান থেকে প্রথম প্রশ্ন যেটা করবে, শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো, সেই পরিবেশ কোন ঘটনার করুণ হয়ে উঠেছিল। অথবা দিতে পারে, এসেছে সে ভোরের আলোয় নেমে, সেই ভোরের বর্ণনা দাও, সে ভোরের আলোয় নেমে আসার পর কি ঘটনা ঘটলো তা লেখো। অর্থাৎ ভোরের যে ঘটনা সেটা কিন্তু এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো শিকার কবিতা থেকে ভোরের ঘটনাগুলো ভালো করে দেখে রাখবে। 2 নম্বর, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কি অপেক্ষা করছিল, তার পরিণতি কি হয়েছিল। 3 নম্বর, আগুন জ্বললো আবার, আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য কি, আবার আগুন জ্বললো কেন, এই ঘটনা কিসের ইঙ্গিত দেয়। 4 নম্বর, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো, এই লাইনটা দেখে রাখবে, এই লাইনটা কিন্তু এবছর আসতে পারে। তো এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলে আসছি কবিতা কমপ্লিট, 3টে কবিতা, 3টে গল্প থেকে প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে করো, যাদের হয়নি তারা করতে থাকো, আর যাদের হয়ে গেছে তারা কিন্তু এই প্রশ্নগুলো রিভিশন দিতে থাকো। আর বাংলা রচনা সাজেশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, তো সেই রচনার ক্লাসটা করেছো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। নাটক চলে আসি, প্রথম নাটক নানা রঙের দিন। এখান থেকে প্রথমে নামকরণটা ভালো করে রাখো। 1 নম্বর এখান থেকে পড়বে, নানা রঙের দিন নাটকের সংলাপ রচনায় নাট্যকারের কৃতিত্ব, নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসাবে কতখানি সার্থক আলোচনা করো। এই প্রশ্ন এর ব্যাপারে দিতে পারে প্রশ্ন, তো এটা কিন্তু দেখে রাখবে। তারপরে 2 নম্বর, এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না, যারা বলে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প তারা সব গাধা। বক্তাকে নাট্যাভিনয় সম্পর্কে বক্তার এমন বক্তব্যের কারণ আলোচনা করো। অথবা দিতে পারে, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, বক্তাকে এই উক্তির তাৎপর্য আলোচনা করো। 3 নম্বর, নানা রঙের দিনের নাটকের যে মঞ্চ সজ্জা সেটা দেখে রাখবে, সেটা কিন্তু এই বছর আসতে পারে। তো মঞ্চ সজ্জাটা কিন্তু ভালো করে তৈরি করে রাখো। 4 নম্বর, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো। তো রজনীকান্ত চট্টোপাধ্যায় কিন্তু এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, তার চরিত্রটা কিন্তু ভালো করে দেখে রাখবে নানা রঙের দিন নাটক থেকে। 5 নম্বর, জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্দেহ ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা। বক্তাকে সে জীবনের মাঝরাত্রির বলতে কি বুঝিয়েছে। অথবা, কারিনাথ, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে উক্তি করেছেন, উক্তির মধ্য দিয়ে বক্তার জীবনের যন্ত্রণা তুলে ধরো। 6 নম্বর, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, কারিনাথ। নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটি তাৎপর্য লেখো। 7 নম্বর, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্যে মশাই, কেউ জানে না কোন নাটকের অংশ, বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমান। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে রাখো। এখান থেকে একটা প্রশ্ন দেখে রাখবে, যেটা হলো, একদিন একটা মেয়ে থিয়েটারে দেখে প্রেমে পড়লো আমার, কার প্রেমে পড়েছিল, বক্তা মেয়েটির রূপের যে বর্ণনা দিয়েছেন তা লেখো, প্রেমের পরিণতি কি হয়েছিল। তো নানা রঙের দিন থেকে এই প্রশ্নগুলো ভালো করে করো এবং লাস্ট প্রশ্নটা একটু দেখে রাখবে সময় থাকলে। আর এগুলোও কিন্তু, আর তোমরা যে কোনো কিন্তু একটা নাটক টার্গেট করতে পারো, যেহেতু দুটো নাটক থেকে একটা প্রশ্ন দেওয়া হয়, সেক্ষেত্রে যে কোনো একটা ভালো করে রাখলেই তোমাদের কাজ হয়ে যাবে। বিভাগ আমি বলবো দুটোই করো, কিন্তু যারা পিছিয়ে পড়া পরীক্ষার্থী আছে, তেমন প্রিপারেশন তেমন হয়নি, তোমরা যে কোনো কিন্তু একটা করতে পারো। নামকরণটা ভালো করে করবে প্রথমে। তারপরে 1 নম্বর, চলো বাইরে হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক পাবে,
কোন পরিস্থিতিতে কে কেন এমন সিদ্ধান্ত নেয়, বাইরে তার অভিজ্ঞতার বিবরণ দাও, অথবা দিতে পারে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। এই লাইনটাই কিন্তু দিতে পারে, এই লাইনটাই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন, তাতে কী অভিজ্ঞতা হয়েছিল নিজের ভাষায় লেখো। 2 নম্বর, বিভাব নাটকের নাট্যরীতির নতুনত্ব প্রসঙ্গে আলোচনা করো, দেখে রাখবে। 3 নম্বর, অনেক ভেবেচিন্তে একটা প্যাচ বার করেছি। উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো, অথবা বুদ্ধিটা কি করে এলো তা বলি। কোন বুদ্ধি এবং তা কীভাবে এলো আলোচনা করো, এভাবে দিতে পারে। 4 নম্বর, না এটা আগের মতো নয়, এটা অন্য রকমের লাভ সিন। প্রোগ্রেসিভ লাভ সিনের প্রয়াস বিভাব নাটকে কীভাবে ধরা পড়েছে আলোচনা করো। 5 নম্বর, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে যেভাবে প্রকাশিত পেয়েছে তা আলোচনা করো, এটাও কিন্তু ভালো করে দেখে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। তারপরে তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন। আইজেনস্টাইন সাহেবকে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন, সে অভিনয় দেখে তিনি কী লিখেছিলেন। এবং 7 নম্বর, আরেকবার এক মারাঠি তামাশায় লিখেছিলাম। বক্তা মারাঠি তামাশায় কী দেখেছিলেন, বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন। তো এই ছিল তোমাদের নাটকের 2টো নাটক, নারায়ণের বিভাগ। এখান থেকে কটা প্রশ্ন করো, আশা করছি এখান থেকে অবশ্যই কমন পাবে। পরবর্তী আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। তো এখান থেকে প্রথম প্রশ্ন যেটা করবে, 1 নম্বর, বই লেখা রাজার নাম। রাজারা কি পাথর তার ঘাড়ে করে আনতো? কবি এই বক্তব্যের মধ্য দিয়ে ইতিহাসের কোন সত্যকে ফুটিয়ে তুলতে চেয়েছেন বিশ্লেষণ করো, খুব গুরুত্বপূর্ণ। তারপরে করে, কে আবার গড়ে তুললে এতবার, কি গড়ে তোলার কথা বলা হয়েছে, এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন, এরা ভালো করে করো। তারপরে করবে, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রি, এটা কিন্তু ভালো করে করবে। এই প্রশ্নের মাধ্যমে কবি সমাজের ইতিহাস চেতনার যে পরিচয় দিয়েছে তা আলোচনা করো। এটা কিন্তু এই যে জয়তরণের ঠাসা মোহনীয় রোম, এইটাও কিন্তু লাইনটা দিতে পারে। তো এটা কিন্তু একসাথে দেওয়া হয়েছে। তো মেন লাইনটা দেবে যে সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, এই লাইনটা কিন্তু ভালো করে রাখো, এটা কিন্তু পরীক্ষা আসবেই আসবে। তারপরে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, এক লাইন নাকি, আলেকজান্ডারকে এক লাইনে কি বলতে কবি কি বুঝিয়েছেন। তারপরে গলদের নিপাত করেছিল সিজার, নিদিন একটা রাঁধুনি তো ছিল। ঐতিহাসিক প্রসঙ্গটি সংক্ষেপে লেখো, এর মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন। তারপরে স্পেনের ফিলিপ খুব কেটেছিল, আর কেউ কাঁদেনি। এই যে কবিতায় এখানে কিন্তু এই প্রশ্নটা দেবে এভাবে যে ফিলিপ কেন কেটেছিল, প্রশ্নটার লাইনটা এই লাইনটা দেখে রাখবে, এখানে কিন্তু এভাবে কিন্তু দেবে। তারপরে পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা। পাতায় পাতায় কাদের জয় লেখা, জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির মনোভাব প্রকাশ পেয়েছে ভালো করে করতে হবে। লাস্ট করবে এখান থেকে, এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো, এমন মন্তব্যের কারণ আলোচনা করো। তো আন্তর্জাতিক কবিতা থেকে কটা প্রশ্ন করো, এখান থেকে কিন্তু আশা করছি কমন পাবে, আর টেক্সট বইটা কিন্তু এখান থেকে ভালো করে নেবে। তোমার অলৌকিক ভারতীয় গল্প, এখান থেকে প্রথম প্রশ্ন যেটা করবে, হঠাৎ শীর্ষ মর্দানার জল তেষ্টা পেল। তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল, তার তেষ্টা শেষ অবধি কীভাবে মিটেছিল। 2 নম্বর, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, গল্পটা কি, স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল। 3 নম্বর, অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন, পরে কীভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল। 4 নম্বর, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো হলো, পাথরের চাই থামানো যাবে না কেন, ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন, এবং ট্রেন কীভাবে থামানো হয়েছিল, ভালো করে করতে হবে। অথবা দিতে পারে, ঠিক হলো ট্রেনটা থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে, সেটি কীভাবে থামানো হয়েছিল। 5 নম্বর, পাঞ্জা সাহেবে পৌঁছে একটা আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, আশ্চর্য ঘটনাটির বর্ণনা করো, খুব গুরুত্বপূর্ণ। 6 নম্বর, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন, যে ঘটনায় বক্তার চোখের জল এসেছিল সেই ঘটনাটা সংক্ষেপে লেখো। তারপরে মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন, ঘটনাটা কি, ফলে বক্তার মানসিকতার কি পরিবর্তন ঘটেছিল। এবং 8 নম্বর, গুরু নানকের হাতের ছাপা, এখানে হবে হচ্ছে গুরু নানকের হাতের ছাপ আজও ওতে লেগে আছে। ঠিক আছে, এখানে কিন্তু প্রশ্নটা টাইপিং মিস্টেক আছে, যাই হোক, হাতের ছাপ কোথায় লেগেছিল এবং এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি বিবৃত করো। এখানে কিন্তু তোমরা কারেক্ট করে নেবে, কিছু টাইপিং কিন্তু মাঝে মাঝে ভুল হয়ে যায়। তো এই ছিল, আর তোমাদের একটা বিভাগ বাকি ছিল, সেটা হচ্ছে আমার বাংলা, সেটা কিন্তু পরবর্তী কোনো ক্লাসে একবারে দিয়ে দেবো আমার বাংলাটা। আর সাহিত্য ইতিহাসটা আলাদা, সেটা কিন্তু আমি আলাদাভাবেই দিয়ে দেবো, সাহিত্য ইতিহাস আর আমার বাংলাটা। আর তোমাদের রচনা সাজেশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, তো তার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর এই সাজেশনের যে প্রশ্নগুলো বললাম সেগুলো এখনই রিভিশন দাও, আর যাদের হয়নি তারা কিন্তু ভালো করে প্রশ্নগুলো করো টেক্সট বইটা করার পর। আর তোমাদের 2টো ক্লাস আসবে বাংলা, যেটা হচ্ছে তোমাদের একটা সাহিত্যের ইতিহাস আর তোমাদের আমার বাংলা, এই 2টো ক্লাস কিন্তু খুবই তাড়াতাড়ি দিয়ে দেবো, পরীক্ষার আগে দিয়ে দেবো। এই 2টো ক্লাস করে নিলে তোমাদের কিন্তু সম্পূর্ণ বাংলা সাজেশন কমপ্লিট হয়ে যাবে।
আর রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসের কিন্তু সাজেশন বড় প্রশ্নের অলরেডি আমি দিয়ে দিয়েছি, তো তার লিঙ্ক ডেসক্রিপশনে রইল, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু সেই সাজেশনগুলো দেখে নিতে পারো। এডুকেশনের সাজেশন সমস্ত সাজেশন কিন্তু অলরেডিও চ্যানেলে আপলোড রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখে এসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজকের জন্য এতটাই রাখলাম, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।